আসসালামু আলাইকুম সবাইকে। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান, যেটা আমাদের 2024-25 সাল রিসেন্টলি চলে গেল, তা নিয়ে আমি ইমরান সাকিব হাজির হয়েছি তোমাদের সামনে স্কুল ম্যাথমেটিক্সের পর্দায়। মূলত আমরা সাধারণত এসএসসি এইচএসসি এগুলো নিয়ে আলোচনা করে থাকি, বাট আজকে আমরা একটু ভিন্ন ধর্মী একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা অ্যাকচুয়ালি কাদের জন্য? ভিডিওটা হলো যারা জিএসটি এক্সাম দিয়ে আসলো, মানে গুচ্ছ পরীক্ষাটা দিয়ে আসলো তাদের জন্য, যারা আপকামিং দিবে তাদের জন্য। মূলত আমরা যে বিজ্ঞান এই কোশ্চেন সলভিংটা করছি কেন, কোত্থেকে কোশ্চেনগুলো আসছে এটা বোঝার জন্য। তারপর তোমরা যেন সাবজেক্ট অধ্যায়গুলোর সাথে একটু রিলেভেন্ট থাকো এটার জন্য। ঠিক আছে, সো ডিলে না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে একটু বলি আমরা কিভাবে সাজিয়েছি। 25টা কোয়েশ্চেন জিএসটিতে এসেছে এক্সামে বায়োলজি টপিকের, মানে বায়োলজি সাবজেক্টের। 25টা আমরা সুন্দর মতো দিয়ে উত্তরগুলো আজকে বুঝাবো এবং আদার্স অপশন নিয়েও আমরা আজকে কাজ করার ট্রাই করবো। তো কথা না বাড়িয়ে চল যে ডিরেক্ট আমরা কোশ্চেনে। দেখো প্রথম দিকেই আমরা যদি একটু খেয়াল করি, প্রথমে দেখি, দেখো কোশ্চেন নাম্বার 1, একটু খেয়াল করবে কোশ্চেন নাম্বার 1-এ কি বলেছে। অ্যাকচুয়ালি এইভাবে ছিল না, মানে যখন অ্যাডমিশন এক্সামটা হয় তখন কিন্তু অন্যরকম একটা ফিলিংস আসে। অনেক বড় বড় টিচাররা গার্ডে থাকে, মানে অন্যরকম একটা এনভায়রনমেন্ট। তো তোমরা যারা আপকামিং অ্যাডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য শুভ কামনা, অবশ্যই সবকিছু ভালো হবে। তো এই জন্য স্কুল ম্যাথমেটিক্স তোমাদের জন্য নিয়ে আসলো এই জিনিসটা, যারা তোমরা একটু বুঝো যে জিনিসটা কেমন হতে পারে বা ভবিষ্যতে তুমি জিনিসটা কিভাবে ফেস করবে। দেখো তোমার বইতে পেনিসিলিয়াম নিয়ে অনেক রকম লাইন আছে, পেনিসিলিয়াম নিয়ে অনেক রকম কথাবার্তা আছে, কিন্তু এখানে দেখো স্পেসিফিক কি কথাটা বলছে। স্পেসিফিক বলছে এই যে পেনিসিলিয়ামটা যে আমি নিলাম বা পেনিসিলিয়ামটা যে জিনিসটা পেলাম, এই পেনিসিলিয়ামের জনন কোষের নাম কি? আচ্ছা, মানুষের জনন কোষের নাম কি তোমরা একটু বলো। মানুষের জনন কোষের নাম ভাইয়া মূলত এগুলো শুক্রাণু ডিম্বাণু গ্যামিট এই নামে আমরা চিনি, তাই না? গ্যামিট। কিন্তু এইখানে একটাও কি ওই অপশন আছে? তার মানে তুমি আগেই আউট অফ দ্য বক্স। যদি না পড়ে যাও তুমি আগেই আউট অফ দ্য বক্স। তোমাকে পেনিসিলিয়ামের জনন কোষের নাম আলাদা করে মুখস্থ করতে হবে। ভাই এটা কোন অধ্যায়? আমি তো অধ্যায় খুঁজে পাচ্ছি না। যারা শর্ট সিলেবাস এতদিন পরীক্ষা দিচ্ছ তারা শর্ট সিলেবাস ভুলে যাও, কারণ অ্যাডমিশনে ফুল সিলেবাস পরীক্ষা হয়। তো এটা অ্যাকচুয়ালি ফুল সিলেবাসের পড়া। অধ্যায় 5 বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5, ঠিক আছে? আমি একটু এই পাশে লিখে দেই, বায়ো ফার্স্টে চ্যাপ্টার 5। ওকে, চ্যাপ্টার 5 মূলত শৈবাল ছত্রাক ওই অধ্যায়ে। তো ওই অধ্যায়েই তোমরা দেখতে পাবা পেনিসিলিয়াম নিয়ে কথা বলা আছে, ঠিক আছে? ছত্রাকের দিকে যেয়ে দেখতে পারবা পেনিসিলিয়ামের জনন কোষের নাম অ্যাকচুয়ালি কনিডিয়া। কি? কনিডিয়া। এটা একদম সুন্দর মতো মুখস্থ করে ফেলতে হবে তোমাকে যখন তোমরা অ্যাডমিশন টাইমে যাবা। বই তো দাগাতে হবে, নিজেদের পড়তে হবে, সবকিছু করতে হবে। তো তখন না এই টাইপের কোশ্চেন অনেকগুলো পাবা, যেমন ওস্পোর কোথায় পাওয়া যায়, ব্যাসিডিওস্পোর কোথায় পাওয়া যায়, তারপর অ্যাসকোস্পোর কোথায় পাওয়া যায়। দেজ আর অলসো ইম্পর্টেন্ট, বাট আমি কি পড়তেছি পেনিসিলিয়ামের জনন কোষ। ভাই কোনো কথা নেই, মুখস্থ পেনিসিলিয়াম কনিডিয়া। যদি বেশি কষ্ট হয় পিসি মনে রাখবা, হ্যাঁ পিসি, পেনিসিলিয়াম কনিডিয়া, ব্যাস এভাবে করে মনে রাখবা পিসি। এই যে তোমরা বাসায় পিসি চালাও না ভাইয়া বলো, এভাবে করে মনে রাখবা। ভাই কিছু করার নেই, কারণ আমাদের এখন অ্যাডমিশন টাইমে আমাদের অনেকটাই ছন্দের উপর চলতে হয়, অনেকটাই কিছু জিনিস ট্রিকি ভাবে মাথায় রাখতে হয়। তাহলে আবারও বলছি, পেনিসিলিয়াম এটা জনন কোষের নাম কি? গ্যামিট, শুক্রাণু ডিম্বাণু না, কি? কনিডিয়া। ঠিক আছে, আচ্ছা ফাইন। তারপরে প্রশ্নে আমরা একটু চলে যাই। 2 নম্বর কোশ্চেন দেখো, নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য 9 কোনটি? স্যার নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য আগে আপনাকে মুখস্থ করবে, তাই তো? আপনার একটু কষ্ট হবে যে নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য কি কি। ভাইয়া অধ্যায় 1 দ্বিতীয় পত্রের অধ্যায়, এটা মূলত আসছে বায়োলজি সেকেন্ডের, মনে রাখবা চ্যাপ্টার 1 থেকে আসছে, ঠিক আছে? চ্যাপ্টার 1 তোমরা জানো, এটা চ্যাপ্টার 1 এর পড়া। নেমাটোডা আমরা কি পড়ছি ভাইয়া? কয়টা পর্ব আছে? 9টাতে না? পিসি, পিএন, তারপর মাই, ঠিক আছে? এটি কি বলো? পরিফেরা, নিডারিয়া, তারপর কি? প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপর মলাস্কা, অ্যানলিটা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, তাই তো? মলাস্কা, আর্থ্রোপোডা, অ্যানলিটা, একাইনোডার্মাটা। আচ্ছা, যেটা বলতেছি এই যে 8টা পর্ব আমরা দেখলাম, আরেকটা পর্ব আছে কর্ডাটা, ওটা একটু আলাদা, ওটা মানে ওটার মধ্যে নটোকর্ড থাকে, ওই হিসাবে এটা একটু আলাদা রাখছি আমি, ঠিক আছে? এই যে পর্বগুলো আছে 8টা পর্ব প্লাস কর্ডাটাও চিন্তা কর 9টা পর্ব, এদেরকে বলা হয় মেজর ফাইলা। হ্যাঁ, প্রধান পর্ব। এই প্রধান পর্ব মানে তুমি অধ্যায় 1 যদি জীবনে নাও পড়ো, মানে তুমি যদি চিন্তা করো ভাইয়া আমি দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে আমি অ্যান্সার করবোই না, তবুও তোমাকে এই 9টা পর্বের বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে যদি তুমি একদম সায়েন্সের প্রপার স্টুডেন্ট হও।
আর যদি মনে করো ফাঁকিবাজি করবা, কোনোদিনও তুমি এই 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 মানে এই পর্বগুলো বৈশিষ্ট্য মুখস্থ ছাড়া তুমি ভালো করতে পারবা না, ঠিক আছে? তার মধ্যে দেখো পিসিপিএন, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এই যে নেমাটোডা 4 নাম্বার পর্ব, তাই না? 4 নং পর্ব। এই 4 নম্বর পর্বের বৈশিষ্ট্য আমি তোমাকে মাত্র কি বললাম, যে এগুলার বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ করতেই হবে, তাই না? এখন তুমি কয়টা বৈশিষ্ট্য মুখস্থ করবে দেখবা তোমার বইতে সুন্দর মতো, মানে গাজী আজমল স্যারের বইতে খুব সুন্দর করে বোল্ড করে করে বৈশিষ্ট্য দেওয়া আছে। অ্যাটলিস্ট বোল্ড গুলো পড়ো, দেখো এখানে যে পয়েন্ট গুলো আসছে সব বোল্ড থেকে আসছে। বিশেষ না করলে আমি তোমাদের দেখাই। দেখো নেমাটোডা পর্বের প্রাণী, দেখো তো ভাইয়া সুডোসিলোমেট, দেখবা বৈশিষ্ট্য দেখবা সুডোসিলোমেট আছে। আসলে সুডোসিলোম মানে এরা মিথ্যা সিলোম, এদেরকে প্রকৃত সিলোম পাওয়া যায় না। কিউটিকল উপস্থিত, ইয়েস কিউটিন জাতীয় পদার্থ উপরে পাওয়া যায়, কিউটিন জাতীয় পদার্থ, কিউটিকল উপস্থিত। তারপর দেহ কি নলাকার, দেখবা দেহ নল, নল আকৃতির, এই ওয়ার্ড গুলো বলা আছে। কিন্তু সংবহন তন্ত্র কি বদ্ধ সংবহন তন্ত্র? ভাইয়া বদ্ধ না মুক্ত? তোমার মাথায় ফার্স্টে কোশ্চেন হবে যে সংবহন তন্ত্র বদ্ধ না মুক্ত? ভাইয়া একটাও না, এদের সংবহন তন্ত্র নাই। আমি পাশে লিখে দিচ্ছি, এদের কোনো সংবহন তন্ত্রই নাই, সংবহন তন্ত্র নাই। তাহলে কি উত্তর বলো, তুমি বলো। এইটা না? তোমার এখন তোমার যদি মাথায় থাকে নেমাটোডা বৈশিষ্ট্যের মধ্যে ছিল সংবহন তন্ত্র তো নাই, তারপর ভাই বৈশিষ্ট্য ছিল কিউটিকল উপস্থিত, হ্যাঁ এটা ছিল। এইভাবে করে তোমাকে রিলেট করে পড়তে হবে। আমি তো তোমাকে এখন সব বৈশিষ্ট্য মুখস্থ করে দিতে পারবো না, কিন্তু আমি তোমাকে আজকে একটা ওয়ে দেখা দিতে পারবো যেটা দিয়ে তুমি একদম জিএসটি কেন ঢাকা মানে এমএটি মেডিকেল অ্যাডমিশন টেস্টে তুমি বেস্ট রেজাল্ট করতে পারবা, কোনো সন্দেহই নেই। তাহলে কি করবা, এই যে যে 8টা 9টা যে পর্ব আছে, কোনো কথা নেই, 9টা পর্বের বৈশিষ্ট্য মুখস্থ করে ফেলবা। কষ্ট হবে। কিছুদিন আগে আমার একটা স্টুডেন্ট কল দিয়ে বলতেছে অফলাইনে যে ভাইয়া আসসালামু আলাইকুম, ভাইয়া বায়োলজি ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 আমি কিভাবে কি করবো ভাই, আপনার কাছে একটা শীট ছিল বৈশিষ্ট্য লেখা সুন্দর করে, ওই শীটটা আমাদের দেন। আমি বলছি আম সরি, তোমরা নিজেরা এখন বই পড়ো, বই না পড়লে টেস্ট পেপার সলভ না করলে তোমরা পরীক্ষা দিতে পারবে না ভালো। তো ওরা এইচএসসি ক্যান্ডিডেট ছিল। সো তোমাদের জন্য এমন অবস্থা না হয়, যারা ভিডিও দেখছো তারা অবশ্যই মোটিভেটেড থাকো। আচ্ছা চলে আসলাম আমরা এখন 3 নম্বর কোশ্চেনে। দেখো 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কোন অঙ্গাণুটি অটোফ্যাগির সাথে জড়িত? অটোফ্যাগি জিনিসটা কি শোনো, অটোফ্যাগি জিনিসটা কি মনে রাখবা, এটাকে বাংলায় বলা হয় স্বগ্রাসী। কি বলা হয়? স্বগ্রাসী। হোয়াট ইজ স্বগ্রাসী? নিজেকে নিজে যে গ্রাস করে ফেলে। আবারও বলতেছি, স্বগ্রাসী মানে নিজেকে নিজে যে গ্রাস করে ফেলে, ভেঙে ফেলে। এখন দেখো এই একটা কোষ, এই কোষের মধ্যে এখানে থাকে এই যে একটা লাইসোজোম, তার মানে এই লাইসোজোমটা আমি একটু বড় করে আঁকি এখানে, এই যে লাইসোজোমটা দেখতে এরকম, এই যে লাইসোজোম, মানে আমি কিন্তু এই জিনিসটা এখানে আঁকছি, ঠিক আছে? এটা একটা লাইসোজোম। লাইসোজোমে কি থাকে? বাইরে আবরণ থাকে, লাইসোজোমের বাইরে আবরণ থাকে, তার মানে একটা ঝিল্লি বেষ্টিত অঙ্গাণু। এর মাঝখানে এগুলা কি? হাইড্রোলাইটিক এনজাইম। আবারও বলতেছি, দিস ইজ নোন অ্যাজ হাইড্রোলাইটিক এনজাইম। এই হাইড্রোলাইটিক এনজাইমগুলো কোনোভাবে যদি এই প্রাচীর ভেদ করে বাইরে যেতে পারে, কোনোভাবে এগুলো যদি ভেদ করে বাইরে যেতে পারে, ভাইয়া বিশ্বাস করো, এই যে দেখো ধরো এখান থেকে বাইরে গেল, এখানে কি মাইটোকন্ড্রিয়া ছিল না, এখানে প্লাস্টিক ছিল না, এরা সব মারা যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ঠাস ঠাস করে মারা যাবে। তাহলে দেখো তো এই লাইসোজোমটা ছিল কি? এই কোষের মধ্যেই তো এই লাইসোজোমটা ছিল। তাহলে লাইসোজোমের এনজাইমই এদেরকে আবার ধ্বংস করে ফেলতেছে, নিজেও ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে কি এটা আত্মঘাতী না বলো? নিজেকে নিজে শেষ করে ফেলে, স্বগ্রাসী। তাহলে কে এটা? লাইসোজোম। কোনো কথা নাই। তাহলে বাকিগুলো আর হবে? তুমি বলো মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তিঘর। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? গলগি বডি কি? ঠিক আছে, গলগি বডি কি করা হয়? ট্রাফিক পুলিশ। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি? একটা নেটের মতো কাজ করে, ওর মধ্যে রাইবোজোম থাকে, প্রোটিন সংশ্লেষণ করে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করে। লাইসোজোমের কাজ কি? তার মানে এই স্বগ্রাস করা, মানে এর অ্যাকচুয়ালি কাজ না, এর কাজ হলো অটোফ্যাগি মানে সরি ফ্যাগোসাইটোসিস করা। বাট অটোফ্যাগি মানে কি? আবারও বলতেছি, অটোফ্যাগি মানে হলো স্বগ্রাসী, নিজেকে নিজে ধ্বংস করে ফেলে। তাহলে কোন অঙ্গাণুটি স্বগ্রাসী কাজের সাথে জড়িত, নিজেকে নিজে ধ্বংস করতে পারে? লাইসোজোম। ঠিক আছে, দ্যাটস ইট। তো 3টা কোশ্চেন আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম। দেখো কতগুলো মানে আমরা পাচ্ছি, এক্সপ্লেনেশন পাচ্ছি। তোমাদের এই কাজগুলাই মাথায় নিয়ে করতে হবে, যে এক্সপ্লেনেশন আমি করে করে পড়তে পারছি কিনা, বাকি অপশনগুলো আমি ঠিক মতো দেখে করতে পারছি কিনা। তারপরে কোশ্চেনে আমরা দেখব প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনীকরণ বলা হয়? সমাপনীকরণ। আচ্ছা প্রোটিন সংশ্লেষণ বাবা, এই যে দেখো এরকম করে এরকম করে এরকম করে দেখবা ট্রান্সলেশন টপিকে বায়োলজি ফার্স্ট পেপারে অধ্যায় 1-এর, হ্যাঁ আমি একটু লিখে দিচ্ছি এটা কোত্থেকে আসে, বায়ো ফার্স্ট চ্যাপ্টার
চ্যাপ্টার 1, হ্যাঁ, বায়োফেজ চ্যাপ্টার 1। এই দেখো এরকম ট্রান্সলেশন প্রক্রিয়া যেরকম প্রোটিন তৈরি হয়, হ্যাঁ, এরকম চেইন। তো চেইন তৈরি হওয়াটা বিষয় না, বিষয় হলো এমআরএনএ কে যখন কোড করে, যারা আমার কথা বুঝবা না তারা একটু মনে রাখো, এমআরএনএ থেকে প্রোটিন হয়, এটাকে ট্রান্সলেশন বলে। তো এমআরএনএ থেকে যখন প্রোটিনটা হয় তখন 3টা করে নাইট্রোজেন বেসকে তারা একটা কোডন চিন্তা করে। কি চিন্তা করে? কোডন চিন্তা করে। একটু খেয়াল করো, আমি যদি বলি এ ইউ জি মানে কি, এটা বললাম যে 3টা নাইট্রোজেন বেস কি, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন। এমআরএনএ তো ইউরাসিল থাকে, ইউ নো, ঠিক আছে। এই 3টা মিলে যখন একটা কি হচ্ছে, কোডন হচ্ছে, তখন এই কোডন, কিছু কোডন আছে যারা প্রোটিন তৈরি করা শুরু করবে। আবার বলতেছি, কিছু কোডন আছে যেরকম 3টা করে সেট করা কোডন আছে যারা প্রোটিন তৈরি করা শুরু করবে, আর কিছু কোডন আছে যারা প্রোটিন তৈরি করা শেষ করবে। এখন এখানে বলছে প্রোটিন সংশ্লেষণে কোনটিকে সমাপনী কোডন বলা হয়। কি কোডন? সমাপনী। তার মানে কি বলছে? যারা প্রোটিন সংশ্লেষণ শেষ করে দিবে, বন্ধ করে দিবে, তা সেসব কোডন কোনগুলা একটু খেয়াল করো। সেসব কোডন হলো, মনে রাখবা, উয়া, কোনো কথা নাই, মুখস্থ করো, উয়া, উয়াগ, আবার হচ্ছে উয়া, উয়াগ, উগা, ঠিক আছে। একটু কষ্ট করে মুখস্থ করো, বানানটা একটু হাস্যকর, তবুও মুখস্থ করতে হবে। কি? উয়া, উয়াগ, উগা। এই 3টা হলো কি, মনে রাখবা, এটা হলো স্টপ কোডন, এটাকে বলা হয় স্টপ কোডন। ওকে, স্টপ কোডন। এখন এই যে স্টপ কোডন, এই 3টা আছে, দেখো তো এর মধ্যে কোনটা স্টপ কোডন আছে? এ ইউজি নো, তারপর ইউজি ইউ নো, জি ইউ নো, ওয়াগ, এই যে দেখো, ওয়া, ওয়াগ, এই যে ওয়াগ, এই যে এটা। তাহলে কি উত্তর পেয়ে গেছি না আমি? বলো। তাহলে আমি যদি এই 3টা মুখস্থ করতে পারি, আচ্ছা এটাকে কি বলা হয়? এটাকে স্টার্ট কোডন বলা হয়। এখানে কিন্তু স্টার্ট কোডন আছে, হ্যাঁ, একমাত্র স্টার্ট কোডন অগ, এ ইউ জি, আর ওয়া, ওয়াগ, উগা হলো কি, স্টপ কোডন। দেখো, তাহলে আমি উত্তর পেয়ে গেলাম, ভালো কথা। এখন এগুলো কোন কাজে ব্যবহৃত আছে? আমরা বলতেছি প্রোটিন সংশ্লেষণে। ওয়ার্ডগুলো মাথায় রেখে কাজ করবেন আপনারা, ঠিক আছে? গেল। এবার আমরা করে পড়বো হলো তারপরে কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 5, রক্তের কোন কোষে অ্যান্টিবডি তৈরি হয়? মুখস্থর বিষয়, কাইন্ড অফ মুখস্থ বিষয়। হ্যাঁ, মনে রাখবা, আমার দেহে এক ধরনের রক্তকণিকা আছে, নাম হলো লিম্ফোসাইট, ঠিক আছে? লিম্ফোসাইট অ্যাকচুয়ালি রক্তকণিকা না, কি বলতেছি আমি, এটা হলো প্রতিরক্ষা অণু কাইন্ড অফ বলা যায়, হ্যাঁ, লিম্ফোসাইট, ঠিক আছে। এই লিম্ফোসাইট মনে রাখবা 2 প্রকার, একটা হলো টি লিম্ফোসাইট, একটা হলো বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট, ওকে। তাহলে বলো লিম্ফোসাইট কয় প্রকার? 2 প্রকার, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটের মধ্যে আবার মনে রাখবা বি সেল আছে। কি আছে? বি সেল, যারা মূলত অ্যান্টিবডি ক্রিয়েট করে। কি করে? অ্যান্টিবডি উৎপন্ন করে, অ্যান্টিবডি উৎপন্ন করে। আমি একটু বোঝানোর ট্রাই করি। তোমাকে আমি বললাম অ্যান্টিবডি তৈরি হয় কোত্থেকে, তুমি কোনো কথা নেই, তুমি বললো ভাইয়া বি সেল থেকে, কোনো ভুল নাই, প্যারা নাই, হ্যাঁ, লিম্ফোসাইটিক বি সেল, কোনো ভুল নাই। কিন্তু ভাই বি সেলটা কার পার্ট? বলবা বি লিম্ফোসাইটের পার্ট। বি লিম্ফোসাইট কার পার্ট? লিম্ফোসাইটের পার্ট। তার মানে আলটিমেটলি অ্যান্টিবডি তৈরি হতেছে কোথেকে? লিম্ফোসাইট থেকে। দেখো তো এখানে থ্রম্বোসাইট আছে, মোনোসাইট আছে, গ্র্যানুলোসাইট কি? শ্বেত রক্তকণিকা। থ্রম্বোসাইট কি? অনুচক্রিকা, তাই না? তার মোনোসাইট কি? এটাও অনুচক্রিকা, সরি, শ্বেত রক্তকণিকা একটা পার্ট। বাট হোয়াট ইজ অ্যাবাউট লিম্ফোসাইট? এটাই হলো আলাদা, একদম সক্রিয়, মনে রাখবা, কোনো কথা নাই, এরা অ্যান্টিবডি তৈরি করে। নিচে কোনটি অ্যান্টিবডি তৈরি করে? লিম্ফোসাইট। শেষ শেষ শেষ, মুখস্থ, হ্যাঁ, এভাবে করে একটু কষ্ট করে মুখস্থ করে নিলাম। তারপর 6 নম্বরে আসবে, দেখো হেয়ারপিন লুপ পাওয়া যায় কোথায়? আরে বাবা, তুমি এই যে দেখো ছোটবেলায় আরএনএ একসময় ক্লাস 10-এ তোমার বইতে দ্বাদশ অধ্যায় এরকম আরএনএ ছিল, এরকম করে আরএনএ শেষ। আরএনএ কি একটা সুতা, তাই না? এই যে আরএনএ যখন এরকম করে সুতা করে যায়, তখন এদিক দিয়ে এরকম লুপ তৈরি করে। কি লুপ? লুপ মানে কি? পেঁচানো। এরকম যে আছে না, রাস্তায় গাড়ি ঘুরে নাই, যে এরকম গাড়ি যে আবার এরকম ঘুরে এদিকে এই রাস্তায় চলে আসে, লুপ বলা হয়, ওরকম লুপ। এখানে এটা দেখতে না অনেকটা হেয়ার পিন লুপের মতো। কিসের মতো? হেয়ার পিন লুপ। তাহলে হেয়ার পিন লুপ কিসে বাজে? কোনো কথা নেই, আরএনএ। কোথায়? আরএনএ, এক সূত্রক আরএনএ। শেষ শেষ, অন্য কোনো অপশন দিকেই তাকাইতে হবে না তোমাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেহের সবচেয়ে বড় লালাগ্রন্থি কোনটি? ভাই এটা কোন কোশ্চেন থেকে আসে, মানে কোন চ্যাপ্টার থেকে আসে? বায়ো সেকেন্ডের কোথা থেকে বলো তো? চ্যাপ্টার 3, হ্যাঁ, চ্যাপ্টার 3। সবচেয়ে বড় লালাগ্রন্থি কোথায়, কোনটা একটু খেয়াল করো। লালা গ্রন্থি, আমি যদি লিখি লালা গ্রন্থি কার দেহে?
মানবদেহে, হ্যাঁ মানবদেহে লালা গ্রন্থি কয়টা আছে? 3টা, মনে রাখবা। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার, ওকে, সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, ওকে। তাহলে বলো লালা গ্রন্থি মানবদেহে কয় জোড়া আছে? 3 জোড়া, এক জোড়া, এক জোড়া, এক জোড়া, মোট 3 জোড়া। মানে এই পাশে এরকম করে, মানে মোট কথা কি একটু বলি, এরা জোড়া আকারে থাকে। এই লালা গ্রন্থি মূলত এই রিজিয়নটায় থাকে। হ্যাঁ, এখন লালা গ্রন্থি কয় জোড়া আছে? 3 জোড়া। ভাইয়া এইখানে কানের নিচে, আমরা বলি না কানের নিচে, এই যে কানের নিচে এখানে প্যারোটিড, কি নাম? প্যারোটিড, প্যারোটিড লালা গ্রন্থি, প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি ইংলিশ তো স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড। এরপরে এই যে দেখো এখানে আমরা কি বলি না, চিন মানে কি বলি এটাকে, সুন্দর করে জ লাইন বলি। এই দেখো জ লাইন একটা বাঁকা গেছে না, এখান থেকে এরকম করে একটা বাঁকা গেছে, এটাকে বলে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই হাড়টিটার, এই যে হাড়টার নাম, এই চলের হাড়ের নাম কি? ম্যান্ডিবল। এখানে নাম অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। এই অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল এই জায়গায় মনে রাখবা সাবম্যান্ডিবুলার, কি সাবম্যান্ডিবুলার। তাহলে আমার প্যারোটিড গেল, সাবম্যান্ডিবুলার গেল। সাবলিঙ্গুয়াল কি? এই যে দেখবা এই বরাবর, হ্যাঁ জিহ্বার নিচে, জিহ্বার নিচে এই বরাবর কি থাকবে বলতো? সাবলিঙ্গুয়াল, কি সাবলিঙ্গুয়াল, এলাকাটার নাম লিঙ্গুয়া, ঠিক আছে। এই সাবলিঙ্গুয়াল স্যালাইভারি গ্ল্যান্ড। তাহলে এখানে দুইটা, এই যে দেখো এখানে একটা, এখানে একটা, দুইটা, তারপর এখানে একটা, এখানে একটা, দুইটা, আর এখানে একটা, এখানে একটা, দুইটা। তাহলে প্রত্যেকটা জোড়া জোড়া করে আছে, কয় জোড়া? 3 জোড়া। এখন কোশ্চেন কি চাইছে? মানবদের সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? আমি কিন্তু কোশ্চেনটা ঠান্ডা মাথায় পড়বো। মানবদের সবচেয়ে বড় গ্রন্থি চাইছে নাকি লালা গ্রন্থি চাইছে? সাবধান, মানবদের সবচেয়ে বড় লালা গ্রন্থি। তাহলে ভাই কোনো কথা নেই, প্যারোটিড মুখস্থ করে ফেলাও, প্যারোটিড। এই দেখো এখানে তো সাবম্যান্ডিবুলার আছে, সাবলিঙ্গুয়ালও আছে, ম্যান্ডিবুলারও আছে, এটা তো একটা হবেই না। এই দুটা নিয়ে কোশ্চেন তোমার কনফিউশন আসবে। ভাই কোনো কথা নাই, প্যারোটিড, প্যারোটিড, প্যারোটিড। সবচেয়ে বড় লালা গ্রন্থি কোনটা? প্যারোটিড, ঠিক আছে। আচ্ছা, এবার কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে? কিসে? দুধের ক্যাসিনোজেনকে ক্যাসিনে পরিণত করে। স্যার এটা যদি খেয়াল করেন, হ্যাঁ ধরো আমি এখন আছি দুগ্ধ আমিষে, কিসে আছি? দুগ্ধ আমিষ, দুগ্ধ আমিষ নিয়ে কাজ করতেছি। দুগ্ধ আমিষের মধ্যে না লিটারেলি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ক্যাসিনোজেন, ক্যাসিনোজেন থাকে, নিষ্ক্রিয় ক্যাসিনোজেন থাকে। ওটা ঠাস করে সক্রিয় কেসিনে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? কেসিনে কনভার্ট হয়। কোন এনজাইমের কারণে? মনে রাখবা রেনিন। কোন এনজাইম? রেনিন। এই রেনিন এনজাইমটা এত ভূমিকা রাখে মানব দেহে, চিন্তাও করতে পারবা না। যখন মেডিকেলে তোমার চান্স পাবে ইনশাআল্লাহ তখন সব জানতে পারবা। ওকে দেখো, তাহলে নিশ্চয়ই ক্যাসিনোজেন ছিল। কি ছিল? কোন এনজাইম দুধের ক্যাসিনোজেনকে, তার মানে ক্যাসিনোজেন, এটাকে ক্যাসিনে কনভার্ট করবে। ক্যাসিনে কনভার্ট করবে কে? এনজাইম রেনিন। দেখো তো এখানে রেনিন আছে, এই যে রেনিন, প্রো রেনিন কিন্তু ভুলেও দিতে যাও না, হ্যাঁ রেনিন দিয়ে দিবা। তারপরে দেখো আমরা যেটা বলতে যাচ্ছি, পরে কোশ্চেন বলছে নিচের কোনটি গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রকে সংযোগ স্থাপন করে? ক্লাস 10-এ পড়ছেন, হ্যাঁ ক্লাস 10-এ পড়ছেন, সুন্দর করে একটু মনে করা দেয়, ক্লাস 10-এরটাই মনে করায় দিই। হ্যাঁ ইন্টারটা আমি নাই গেলাম। এই যে দেখো ফার্স্ট অফ অল এখানে গ্লুকোজ থাকে, তাই না? গ্লুকোজ থেকে এরকম করে ভাগ হয়ে গেছিল, মনে আছে? ভাগ হয়ে কি উৎপন্ন করছিল? পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, তাই না? পাইরুভিক অ্যাসিড। এই পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করছিল। কি? অ্যাসিটাইল কো এ, অ্যাসিটাইল কো এ। আচ্ছা, এই অ্যাসিটাইল কো এ মনে রাখবা, অ্যাসিটাইল কো এ ঠাস করে এরা চলে যায় ক্রেবস চক্রে। ক্লাস 10-এর ফিগারটা যদি মনে থাকে তাহলে তোমাদের খুব ভালো মনে থাকবে। এখানে ক্রেবস সাইকেল ছিল, ক্রেবস সাইকেল। আমি কেন এটা দেখাচ্ছি একটু খেয়াল করো। কোশ্চেনটা কি বলছে? নিচের কোনটি গ্লাইকোলাইসিস, কি গ্লাইকোলাইসিস আর ক্রেবস চক্রকে সংযোগ করে? একটু খেয়াল করতো ভাই। সাকসিনিক অ্যাসিড আছে, সাইট্রিক অ্যাসিড আছে, ম্যালিক অ্যাসিড আছে, অ্যাসিটাইল কো আছে। স্যার
দেখেন তো এই জায়গায় যদি পাইরুভিক অ্যাসিডও থাকতো তাও আমি অ্যান্সার কিন্তু পাইরুভিক অ্যাসিড দিতে পারতাম, কারণ কি এটা গ্লুকোজ, তাই না? এই যে এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হচ্ছে, আর এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া হলো গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। আবারও বলতেছি, গ্লাইকোলাইসিস কাকে বলে? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলে, তার মানে এটা গ্লাইকোলাইসিস। আর এই যে একটা সাইকেল হইতাছে এখানে, এটা নাম হলো ক্রেবস সাইকেল, বিজ্ঞানী ক্রেবসের নাম অনুসারে হইছে। এন্ড ক্রেবস সাইকেল আর গ্লাইকোলাইসিসের মাঝখানে কোন পর্যায়টা আছে বা কে এটাকে কানেক্ট করে রাখছে, এটাই হলো অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোএনজাইম এ। দেখো তো এটা অপশনে আছে না? ব্যাস ভাইয়া, আমরা বায়োলজিটাকেও না অনেক মানে হিউজ ভাবে দেখি, মানে অন্যরকম ভাবে দেখি যে না পারবো না, কিন্তু কতটা ইজি, কতটা রিলেভেন্ট। তোমার তো এখানে ম্যাথ করে বের করতে হইতেছে না, অ্যান্সার ভুল আসার তো কোনো চান্সই নাই। এই জন্য বলতেছি বায়োলজির প্রতি একটা ভালোবাসা বাড়াও, প্রত্যেকটা পয়েন্ট বুঝে বুঝে করো। এবার দেখো সুপার রাইসে কোন ভিটামিন পাওয়া যায়? ভাই এর চেয়ে সহজ, এর চেয়ে সহজ কোনো অ্যান্সারই হয় না, মানে এর একদম মুখস্থ। মানে অ্যাকচুয়ালি তোমার যখন বিভিন্ন ডাইজেস্ট পাবা অ্যাডমিশন আগে, তখন তোমার এই কোশ্চেনটা অনেক কম পাবা। সুপার রাইসে কোন ভিটামিন পাওয়া যায়? দেখবা যারা বর্ণান্ধ হয়ে যায়, কালার ব্লাইন্ড, তাদেরকে বলে যে সুপার রাইস খাওয়ান, লাল শাক খাওয়ান। সুপার রাইসে ভিটামিন এ পাওয়া যায়। আমরা কি জানি, রাতকানা রোগ হলে কি ভিটামিন এর অভাব হয়, তাই না? কোনো কথা নেই, সুপার রাইসে কি হয়? ভিটামিন এ পাওয়া যায়, মুখস্থ করে ফেলবা। এবার মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটা? তার আগে একটু বলে দিই কোনটা কি। ফিমার, মনে রাখবা। মানব দেহের সবচেয়ে বড় হাড়, মানব দেহের সবচেয়ে বড় অস্থি, মানবদের সবচেয়ে বড় অস্থি কোনটা? ফিমার। হিউমেরাস, মনে রাখবা, এই যে এইটা আমার হিউমেরাস, এটা আমার হিউমেরাস। তাহলে কি লিখবো আমরা বলতো? বোনস অফ আপার লিম্ব, আপার লিম্ব মানে কি? যে ঊর্ধ্ববাহু, তাই না? ঊর্ধ্ববাহুর হাড়। তারপরে আলনা কি? সেম বোনস অফ আপার লিম্ব, সেম একদম বোনস অফ আপার লিম্ব, মানে ঊর্ধ্ববাহুর এই যে এখানে আলনা, হ্যাঁ, রেডিয়াস আলনা, এই যে এটা আলনা, ঠিক আছে? আমি আমার আলনা ধরে আছি। হোয়াট ইজ স্টেপিস? মনে রাখবা, এটা কোন অধ্যায়ের পর সেটা একটু আগে বলে দেই। বায়ো সেকেন্ডের, হ্যাঁ, বায়ো সেকেন্ডের চ্যাপ্টার 7 যাওয়ার পরে তোমরা একটা ছক পাবা অনেক বড়। ওই ছকের মধ্যে যে দেখবা কর্ণাস্থি আছে, কর্ণাস্থি, MIS কয়টি? 6টি, হ্যাঁ, এই কানে 3টা, এই কানে 3টা। MIS, আবার বলতেছি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আবারও বলতেছি কয়টা হাড্ডি? 6টা হাড্ডি, মানে এক জোড়া, মানে এখানে 3টা, এখানে 3টা, মানে জোড়া জোড়া করে থাকে, হ্যাঁ। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, মোট 6টি, ঠিক আছে? এক কানে 3টা, এক কানে 3টা। স্টেপিসটা তার মানে কি? কর্ণাস্থি, কানের অস্থি। এই স্টেপিসটা আমি এখানে সুন্দর মতো লিখলাম কর্ণাস্থি, ঠিক আছে? একটা কর্ণাস্থি। বাট মনে রাখবা, এটা মানবদের সবচেয়ে ছোট হাড়, মানবদের সবচেয়ে ছোট হাড় এটা। ক্লিয়ার ভাইয়া? মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটা ভাইয়া? কর্ণাস্থি। ব্যাস, স্টেপিস, হ্যাঁ, স্টেপিস। অন্য কিছু, এই যে ম্যালিয়াস, ইনকাস না, কিন্তু স্টেপিস সবচেয়ে ছোট, ঠিক আছে? ওকে, তারপর কি আছে আমি একটু দেখার চেষ্টা করি। তারপর হচ্ছে মানবদেহের কোন হরমোন উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? কোনো কথা নেই ভাই, অক্সিন, ঠিক আছে? জিবেরেলিন দেখবা অন্য কাজ করে, ফল পাকাতে বিভিন্ন কাজ আছে। তারপর সাইটোকাইনিন, তারপর এন্টারকাইনিন তো কোনোদিন না, এন্টারকাইনিন কেন হবে, ঠিক আছে? অক্সিন, মনে রাখবা, এটা উদ্ভিদের মূলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মুখস্থ করে ফেলেন আপনারা, এটা কিন্তু একটা মানে আনকমন একটা কোশ্চেন। কোত্থেকে আসছে দেখবেন আপনারা, এটা অধ্যায় 9, মানে এটা কিন্তু শর্ট সিলেবাসের মধ্যেই আছে, অধ্যায় 9 শেষের দিকে। ওকে, তারপর দেখেন এখানে কি বলছে, ক্যালভিন চক্রে কিসের সংশ্লেষণ ঘটে? স্যার, হোয়াট ইজ ক্যালভিন চক্র? আমি তো এটা জানি না, যারা জানেন না প্লিজ তারা এখন জেনে নেন। ক্যালভিন চক্র মানে C3 চক্র, ঠিক আছে? C3 চক্র কেন বলা হয়? why it is called C3 cycle? why it is called C3 cycle? এটা অনেকবার কোশ্চেন আসছে আপনাদের খ নাম্বারে, ইংলিশ ভার্সনের জন্য B নাম্বারে বলতেছি। সো why it is called C3 cycle? এই ক্যালভিন চক্রকে কেন C3 চক্র বলা হয়? কেন? কারণ মনে রাখবা, প্রথম স্থায়ী পদার্থ কি বলতো? প্রথম স্থায়ী পদার্থ কোনটা? মনে রাখবা, প্রথম স্থায়ী পদার্থ হলো 3 কার্বন
বিশিষ্ট যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড 3PGA, বাট ওটা আমি লিখলাম না, এই জন্য এটার নাম স্মৃতি চক্র হয়ে গেছে। আবার বলতেছি, বিজ্ঞানী ক্যালভিনের নাম অনুসারে বিজ্ঞান মানে চক্রটার নাম ক্যালভিন চক্র। ওই ক্যালভিন চক্রকে কেন স্মৃতি চক্র বলা হয়, এটা খ নম্বরের কোশ্চেনে আসে, ঠিক আছে? কারণ প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 3 কার্বন বিশিষ্ট একটি ফসফোগ্লিসারিক অ্যাসিড থাকে বা 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ থাকে, যার কারণে ওই 3 কার্বন বিশিষ্ট যৌগের জন্য এটার নাম হয়ে গেছে C3, মানে 3 কার্বন বিশিষ্ট যৌগ, ঠিক আছে? আচ্ছা, এই ক্যালভিন চক্রের মধ্যে কি তৈরি হয় ভাই? মনে রাখবা, ক্যালভিন চক্রের মাধ্যমে উদ্ভিদ সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে, সালোক সংশ্লেষণের কিন্তু 2টা পর্যায়, আলোক পর্যায়, অন্ধকার পর্যায়। এই অন্ধকার পর্যায়ে মনে রাখবা ওরা গ্লুকোজ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? মানে কি, উদ্ভিদে খাদ্য তৈরি করে, উদ্ভিদ তার খাদ্য তৈরি করে, এটাই মাথায় রাখলে হবে, ঠিক আছে? কঠিন কিছু না কিন্তু এগুলা। প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কি? ভাইয়া একটু মুখস্থ করি তোমরা, প্লাজমা মেমব্রেন গঠনের উপাদান কি? আমরা একটু এদিকে মুখস্থ করে ফেলি। স্যার এটা কি? এটা হলো একটা ফসফোলিপিড বাইলেয়ার। এগুলা কি? একটা ফসফোলিপিড লেয়ার, এটা একটা ফসফোলিপিড লেয়ার। তো ফসফোলিপিড লেয়ার কয়টা আছে এখানে? 2টা আছে, ফসফোলিপিড বাইলেয়ার। ভালো কথা। এর মাঝখানে এটা কি? কোলেস্টেরল। এইগুলা কি? প্রোটিন, তাই না? অনেক কিছু আছে। কিন্তু তুমি যখন একটা কোষ ঝিল্লির প্লাজমা মেমব্রেনের মানে কোষ ঝিল্লির মডেলটা দেখবা বা তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা, তখন এটা লিপিড আর প্রোটিন নিয়ে গঠিত মনে হবে। কি দিয়ে মনে হবে? লিপিড আর প্রোটিন। দেখো তো এইখানে অপশনে লিপিড প্রোটিন আছে। প্লাজমা মেমব্রেন গঠন উপাদান কি? সেলুলোজ, প্রোটিন, লিপিড, কাইটিন, কার্বোহাইড্রেট। ভাইয়া সেলুলোজ নিয়ে একটা ঝামেলা পড়বেন। সেলুলোজ কার উপাদান বলেন তো? উদ্ভিদের কি কোষ প্রাচীর উপাদান না? উদ্ভিদের কোষ প্রাচীর। আর এখানে কি বলছে? প্লাজমা মেমব্রেন মানে কোষ ঝিল্লি, ঠিক আছে? আবার বলছে প্লাজমা মেমব্রেন মানে কি? কোষ ঝিল্লি। এই কোষ ঝিল্লির প্রধান উপাদান কি বাবা? প্রোটিন ও লিপিড। কি? প্রোটিন ও লিপিড, ঠিক আছে? প্রোটিন ও লিপিড। এই জিনিসটা একটু মাথায় রাখো প্লিজ ভাইয়া। আমরা চ্যাপ্টার 1 এটা অনেক ভালো করে করছি, কোনো সমস্যা নাই। যারা ইন্টারে আছো, যারা এই ভিডিওটা দেখে উপকৃত হচ্ছ, তারা যদি মনে হয় ভাই টপিক বুঝি না, আমাদের এটা ভিডিও লাগবে বা আমাদের এটা কোর্স লাগবে, আমাদেরকে কমেন্টে জানাও। আমরা তোমাদের সাথে সব সময় আছি, আমরা তোমাদের সাথে সব সময় আছি, শুধু তোমাদের রেসপন্সটা আমরা চাই। ওকে, পাটেরাস কোন জাতীয় টিস্যু? ভাইয়া এটা একটা স্পেসিফিক এমসিকিউ অফ চ্যাপ্টার 8। হ্যাঁ, এটা কোন চ্যাপ্টার একটু বলে দিই? বায়োফার্স্টের চ্যাপ্টার 8। হ্যাঁ, চ্যাপ্টার 8, বায়োফার্স্টের চ্যাপ্টার 8। এই চ্যাপ্টার 8-এ মূলত টিস্যু সিস্টেম নিয়ে আলোচনা করা আছে, টিস্যু নিয়ে আলোচনা করা আছে। তো ওইখানে একটা টিস্যু আছে ভাস্কুলার টিস্যু, হ্যাঁ, যারা মেইনলি কি করে? ট্রান্সপোর্টেশন করে, পরিবহন করে, পানি নেয়, তারপর খাদ্য নামায়। হ্যাঁ, তো ওইটার মধ্যে ফ্লোয়েম নামে একটা টিস্যু আছে, তোমরা পড়ছো, ক্লাস 10-এই পড়ছো, ভালো মতো পড়ো। মনে রাখবে সেকেন্ডারি ফ্লোয়েম নামে একটা টিস্যু আছে। হ্যাঁ, আমি আবারও লিখতেছি এখানে, সেকেন্ডারি ফ্লোয়েম। মূলত এদেরকে বাস্ট ফাইবার বলে। কি বলে? বাস্ট ফাইবার বলে। এই সেকেন্ডারি ফ্লোয়েমকে বাস্ট ফাইবার বলে। তার মানে কি? পাটেরাস কোন ধরনের টিস্যু? এইটার উত্তরটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। হ্যাঁ, এই যে এটা বলে দিলাম, সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু। এটা তুমি বই থেকে মুখস্থ করলা, কিন্তু অপশনে কি থাকবে জানো? অপশনে এটা থাকবে না, অপশনে থাকবে বাস্ট ফাইবার। কি থাকবে? বাস্ট ফাইবার। তখন কি তুমি উল্টায় যাবা? তখন কি এটা দাগাবা না? এটাই দাগাবা, বাস্ট ফাইবার দাগাবা। কেন? কারণ সেকেন্ডারি ফ্লোয়েম টিস্যু মানে কি? বাস্ট ফাইবার। সারা জীবন মনে রাখবা, মানে তোমাদের অ্যাডমিশন এগুলো কাজে লাগবে, ঠিক আছে? উদ্ভিদে কোষ প্রাচীরের মানে প্রাথমিক কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি? আচ্ছা একটু ওয়েট। উদ্ভিদে কোষ প্রাচীর কয়টা লেয়ার? এটা আপনার বলতো মেইনলি 3টা লেয়ার, মধ্য পর্দা, প্রাইমারি প্রাচীর বা প্রাইমারি পর্দা, সেকেন্ডারি পর্দা। আরেকটা বিরল ক্ষেত্র হয় টারশিয়ারি, ওটা আমরা ধরবো না। এখানে কোন পর্যায়ের কথা বলছে? প্রাথমিক। কিসের কথা বলছে? প্রাথমিক। ওকে, প্রাথমিকে তাহলে উপাদান কোনটা থাকবে ভাইয়া? মনে রাখবা, মধ্য পর্দার একটা উপাদান আছে, প্রাথমিক প্রাচীর একটা উপাদান আছে, সেকেন্ডারি প্রাচীর উপাদান আছে। মধ্য পর্দায় একবার ফ্র্যাগমোপ্লাস্টের কথা বলা আছে, এটার কথা ভেসিকলের কথা বলা আছে। তারপর দেখবো এই প্রাথমিক প্রাচীরে যে আরেকটা কথা বলা আছে। প্রাথমিক প্রাচীর মূলত গঠিত উপাদান কি কি নিয়ে গঠিত হয় সেটা একটু লিখে দিচ্ছি। CH, তারপর G। হ্যাঁ, মনে রাখবা সেলুলোজ। এটা কি? সেলুলোজ। এটা কি? হেমিসেলুলোজ। ঠিক আছে? আর এটা কি? গ্লাইকোপ্রোটিন।
প্রোটিন, গ্লাইকো প্রোটিন, এই জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে? তো যেখানে ছিলাম সিএইচজি, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা উপাদান বা তিনটা যৌগ মনে রাখবা প্রাথমিক কোষ প্রাচীরের উপাদান হিসেবে থাকে। একটু মুখস্থ করে ফেলো, শর্ট ফর্ম দিয়ে সিএইচজি। সিএইচজি, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এই তিনটা উপাদান কোথায় থাকে? প্রাথমিক কোষ প্রাচীর, মানে প্রাথমিক কোষ প্রাচীর, ঠিক আছে ভাই? আমাদের এটাও হয়ে গেল। আমরা এরপরে আসতেছি রেস্ট্রিকশন এনজাইম কোনটা। আচ্ছা, এটা এটা তোমাদের দিয়ে আমি সলভ করবো। দেখো, ডিএনএ লাইগেজ, লাইগেজ মানে কি? আই এম সরি অ্যাবাউট দ্যাট, সরি। ডিএনএ লাইগেজ কি করে ভাই? কোনো কথা নাই, লাগায়। কি লাগায়? জোড়া লাগায়, জোড়া লাগায়। কাদের জোড়া লাগায়? ডিএনএ খন্ড, ডিএনএ খন্ড। তার মানে ডিএনএ লাইগেজ কি করে? লাগায়। কি লাগায়? জোড়া লাগায়, ডিএনএ খন্ড জোড়া লাগায়, ভালো কথা। প্রাইমেস কি করে ভাইয়া? প্রাইমেস মনে রাখবা রেপ্লিকেশনে হেল্প করে, রেপ্লিকেশনে হেল্প করে, ওকে। তারপর আইসোমারেজ এনজাইমটা কি করে ভাইয়া? এটা চ্যাপ্টার 9 আমরা পাবো, চ্যাপ্টার 9 আমরা দেখতে পাবো, ঠিক আছে? বায়োফাস্টে, বায়োফাস্ট। একটু খেয়াল করো আইসোমারেজ এনজাইমটা কি করে। আইসোমারেজ এনজাইমটা না একই রকম যৌগ, যেমন অ্যালডিহাইডকে কিটোন করে, কিটোনকে অ্যালডিহাইড করে, এরকম কিছু যৌগতে আইসোমারিজম করে, ঠিক আছে? এইটাও পাইলাম, এটাও পাইলাম, এটাও পাইলাম, কি বাকিটা তো কি হবে? রেস্ট্রিকশন এনজাইম। এর তো মানে তোমাদের দিয়েই আমি করাইতে পারবো। এই জন্য আসল উত্তর না খুঁজে সামটাইমস অন্যান্য অপশনগুলো দেখতে হয় ভাইয়া। অ্যাডমিশন জিনিসটা কিন্তু খুবই রিলেভেন্ট। যখন তুমি দেখবা কোনো উত্তর পারতেছো না, আশেপাশে তাকানোর দরকার নেই, আগে তুমি এখানের অ্যান্সার মানে বাকি অপশনগুলো মিলাবা যে কি ব্যাপার। ডিএনএ লাইগেজ তো ডিএনএ খণ্ডকে লাগায়, প্রাইমেস তো মূলত পলিমার তৈরি করতে হেল্প করে, মানে মূলত ইনিশিয়েশন হেল্প করে, আইসোমারিজ এনজাইমটা আইসোমারিজম করে। তাহলে হিঞ্জ 3, তারপর বাম 3 এরকম আছে দেখবা, হ্যাঁ। এরা কি করে? মানে ইকোলাই 2 না কি যেন আছে, হ্যাঁ। এরা কি করে? রেস্ট্রিকশন এনজাইম হিসেবে কাজ করে। তাহলে এটাই উত্তর। তোমার তখন অটোমেটিক্যালি একটা এমসিকিউ হয়ে গেল, একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন এখানে কি বলছে, মানবদেহের লাম্বার কশেরুকা কয়টা? একটু মুখস্থ করেন, হ্যাঁ। C7, T12, L5, S1, C1, 1 এর জায়গায় এটা 5, এটা 4, ওকে। কি হয় একটু ঘটনাটা দেখেন, আমি কি বলতাছি। এই যে আমার মেরুদণ্ড, এই যে এখান থেকে শুরু হয়ে যে এখানে শেষ, না মেরুদণ্ড। আপনি তো মেরুদণ্ড চিনেন, ভালো কথা। মেরুদণ্ড মনে রাখবেন, এখানে বলছে লাম্বার কশেরুকার সংখ্যা কয়টি। লাম্বার চেনার আগে চিনেন কশেরুকা কয়টা আছে। কশেরুকা দেখেন সার্ভাইকাল রিজনে 7টা আছে। সার্ভাইকাল মানে কি? গ্রীবা, কি গ্রীবা দেশীয়, এই যে ঘাড়, এই জায়গায় কয়টা আছে? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ডান, আমি একটু গুনি। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এরকম করে এই বরাবর গেছে 7টা। এবার আসবে হলো T12, মানে কি? বক্ষ, বক্ষ দেশীয়, হ্যাঁ। বক্ষ মানে কি? বুক, তাই না? বুক দেশীয় মানে এই বরাবর, বুকের বিপরীতে এই বরাবর কয়টা গেছে? 12টা। এবার লাম্বার মানে কি একটু বলি, উদর এলাকা, হ্যাঁ। উদর মানে এই যে দেখো, এই যে পেট, এই যে আমার পেটের পিছন দিকে কয়টা হাড্ডি মানে কশেরুকা গেছে? এই বরাবর কয়টা আছে? 5টা, কোনো কথা নেই। স্যাক্রাল কক্সিজিয়াল, এই দুটাই হলো কোমর, পায়ে, মানে আমাদের যে কোমর আছে না, কোমর, এই কোমরের এলাকায়, হ্যাঁ, এই কোমরের এলাকায়, এই জায়গায়। তো এইটা না অ্যাকচুয়ালি একটা অস্থি নিয়ে তৈরি, মানে একটা অস্থির মতো করে থাকে, কিন্তু এই অস্থিকে যদি তুমি একটা ভাঙো 5টা কশেরুকা পাবা। এই একটা ভাঙলে 4টা ছোট ছোট কশেরুকা পাবা, কিন্তু এগুলো কিন্তু 5টা 4টা বলা যাবে না, কয়টা পাবে? একটা। তো এই জন্য তোমাদের এটা যদি ভালো মতো জানতে চাও, বায়ো সেকেন্ডের চ্যাপ্টার 7 খুব ভালো করে পড়তে হবে। মেডিকেলে চান্স পেতে হলে এটা পড়তেই হবে। এবার দেখো, মানবদেহের লাম্বার কশেরুকার সংখ্যাটি আমি কি পড়ছি ভাই? C7, T12, L5, তার মানে L5 লাম্বার 5টি। শেষ উত্তর। কঠিন তো এখানে কিছুই আমি দেখতেছি না। এবার দেখেন, কোন হরমোন ক্ষুধার উদ্রেক ঘটায় ভাইয়া? ইনসুলিন, ডায়াবেটিক্স এর জন্য। সিক্রেটিন, কোনো কথা নাই, সিক্রেটিন মনে রাখবেন, এটা পরিপাকে। প্যানকেটিক পলিপেপটাইডেস, এটাও তোমার অগ্নাশয় থেকে আসে। হোয়াট ইজ গ্রিলিন? এই জিনিসটা আনকমন না, কোনো কথা নেই, ক্ষুধার উদ্রেক ঘটায়, গ্রিলিন মনে রাখবেন, ঠিক আছে ভাইয়া? একটু কষ্ট করে মনে রাখেন, ইনসুলিন ডায়াবেটিসের জন্য, হ্যাঁ। সিক্রেটিন কি? পরিপাকের জন্য।
পিপি, পিপি কি প্যানক্রিয়াটিক পলিটো টেস্ট কি অগ্নাশয় থেকে বের হয়, ওর কাজ আলাদা। কিন্তু গ্রিলিন কি ক্ষুধার উদ্রেক জায়গায়, এটা একটু মুখস্থ করে, সুন্দর একটা এমসিকিউ ছিল কিন্তু ওটা। এবার ক্রসিং ওভার ঘটে মিওসিসের কোন পর্যায়ে? ভাইয়া ক্রসিং ওভার জন্য কোথায়? প্যাকাইটিন উপপর্যায়ে। প্যাকাইটিন কার আন্ডারে পড়ছে? প্যাকাইটিন পড়ছে কিসের আন্ডারে? প্রোফেজ 1 এর আন্ডারে। তো প্রোফেজ 1 না অনেক বড়, এই জন্য ওটাতে সারফেস প্যাকাইটিনের মধ্যে ক্রসিং ওভার দেখা যায়। তো এখানে তো প্যাকাইটিন নেই, এখানে প্রোফেজ 1 আছে, তোমরা আমি এটা দেখাবো, ঠিক আছে? এটা মূলত বায়োফার্স্টের চ্যাপ্টার 2 থেকে আসছে, বায়োফার্স্টের চ্যাপ্টার 2, মনে রাখবেন এই জিনিসটা, ঠিক আছে? বায়োফার্স্টের চ্যাপ্টার 2। ভাইয়া এটা খুবই সহজ একটা এমসিকিউ ছিল, ক্রসিং ওভার কোথায় ঘটে? প্রোটন প্রবাহ মতবাদ। আচ্ছা, এটা খুবই ভালো একটা কোশ্চেন, যদি ভালো মতো জানতে চান তাহলে একটু বলি। একটু দেখেন, এই যে একটা পত্ররন্ধ্র আঁকতেছি আমি, এটা পত্ররন্ধ্র আঁকলাম, হ্যাঁ? এই দুইটা রক্ষী কোষ, তাই না? এটা পত্ররন্ধ্র। এবার দেখেন এইখানে যদি কোনোভাবে কে ঢুকবে? পটাশিয়াম আয়ন। কে? পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন ঢুকে, আর তখন এদিক দিয়ে বের হয়ে যায় কে বলতো? প্রোটন বের হয়ে যায়। কি বের হয়ে যায়? প্রোটন বের হয়ে যায়। তখন এই জায়গাটা লিটারেলি পানি এসে ভরে যায়, পত্ররন্ধ্র খুলে যায়। তার মানে পত্ররন্ধ্র খোলার জন্য কে হেল্প করতেছে? পটাশিয়াম। বের হয়ে যেতেছে কি? প্রোটন। এই জন্য এটার নাম কি জানো? প্রোটন প্রবাহ মতবাদ। প্রোটনটা বের হয়ে যায়, প্রবাহিত হয়। এখন বলছে প্রোটন প্রবাহ মতবাদ অনুযায়ী কোন আয়ন পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ নিয়ন্ত্রণ করে? কোন আয়ন? আমি কি এটা বলবো নাকি এটা বলবো? অবশ্যই এটা বলবো, কারণ এটা বাইরে থেকে আসে। এটা বাইরে থেকে আসে বলে কি পত্ররন্ধ্র খুলে যায়। ধরো এটা বের হয়ে গেল, এখন কি হয়ে গেল? এটা বের হয়ে গেল, তখন কি পত্ররন্ধ্র বন্ধ হয়ে যাবে। তার মানে কি? পটাশিয়াম আয়ন, ঠিক আছে? এই সেই পটাশিয়াম আয়ন, ঠিক আছে? উত্তর তাহলে এটা প্রোটন প্রবাহ মতামত অনুযায়ী কোনটা আয়ন, ঠিক আছে? তারপর দেখেন কি বলেছে, সজীব উদ্ভিদে পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হয় কি বলা হয়? অধ্যায় 11 পড়া, ঠিক আছে? বায়ো ফার্স্ট চ্যাপ্টার 11, খুবই সুন্দর একটা অধ্যায়, নিজ দায়িত্বে পড়বেন। শর্ট সিলেবাসে ছিল, সরি চ্যাপ্টার হলো 11, হ্যাঁ 11, এখানে 11 লিখছি, 1 ঠিক আছে? একটু সুন্দর করে এখানে লিখি 1, ঠিক আছে বাবা? একটু দেখেন, প্রতিটি সজীব, মানে এখানে বলছে প্রতিটা সজীব কোষ নাকি, মানে বিজ্ঞানী মর্গান অ্যাকচুয়ালি এই কথাটা বলছে। মর্গান বলছে একটা কোষ যদি এতটুক থাকে একটা উদ্ভিদের, ওই কোষ থেকে নাকি পুরো একটা গাছ হইতে পারে। এটা বিজ্ঞানী মর্গান বলে গেছে। তো এই যে সবুজ উদ্ভিদ কোষে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদে পরিণত হওয়া, এটাকে মূলত বলা হয় টটিপটেন্সি। এই ক্ষমতাকে কি বলা হয়? টটিপটেন্সি। পার্থনোকার্পি, প্লুরিপটেন্সি এগুলো কিন্তু ওটা না, সাবধান, ঠিক আছে? টটিপটেন্সি দেখবেন চ্যাপ্টার 11 একদম ফার্স্ট সেকেন্ড পেজেই আছে এটা, ঠিক আছে? হিমোফিলিয়া কোন ধরনের বংশগত রোগ? ভাইয়া ইটস এন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি মানে কাইন্ড অফ, এটা তুমি বলতে পারো এটা বংশগতীয় রোগ। কি বলতে পারো? বংশগত। বাট এখানে অ্যাকচুয়ালি কোনটার কি হয়? এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোমের, ক্রোমোজোম, ঠিক আছে? ক্রোমোজোমের মনে রাখবা একটা মিউট্যান্ট আছে। কি আছে? মিউট্যান্ট আছে। এখন মিউট্যান্ট মানে কি? আচ্ছা ভাইয়া, আপনারা ইউটিউব দেখেন বা টিভি দেখেন, আপনারা মিউট করেন নাই যে এমইউটি, মিউট, তাই না? মিউট মানে কি? সাউন্ড হবে না কিন্তু ভিডিওটা চলবে। এই যে মিউট, এই মিউট অবস্থাটাকেই বলা হয় মানে মোট কথা বাধা পাওয়া। তো এখানে হিমোফিলিয়া রোগে কি হয়? অ্যাকচুয়ালি পারফেক্টলি ওটা প্রকাশ করতে পারে না, যার ফলে ওই রোগটা হয়। তার মানে কি? এখানে এক্স ক্রোমোজোমটা পারফেক্টলি তার নিজের বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয় বলে এখানে একটা মিউট্যান্ট অবস্থা তৈরি হয়, যার ফলে এক্স লিঙ্কড রিসেসিভ ডিসঅর্ডার দেখা যায়, ঠিক আছে? এটাই হিমোফিলিয়া। ভাইয়া আমি তোমাদের এক্স ক্রোমোজোম ব্যাপারটা বলে দিলাম। এবার দেখো এটা কি হবে? বাংলাদেশের জিএমও ফসলটি কোনটি সরকার অনুমোদন দিয়েছে? ভাইয়া একটু ডিপ কোশ্চেন, হ্যাঁ? এটাও সেম চ্যাপ্টার 11, হ্যাঁ? বায়ো ফার্স্ট চ্যাপ্টার 11, চ্যাপ্টার 11, হ্যাঁ 11 এর এটা একটু কষ্ট লাগবে। এটা হলো বিটি ব্রিঞ্জাল, হ্যাঁ বিটি ব্রিঞ্জাল, একটু মনে রাখবেন একটু কষ্ট করে। আর তারপর আছে কি দেখো একটু, দ্য লাস্ট ওয়ান, দ্য লাস্ট কোশ্চেন, যেটা মানে যেটা দিয়ে স্টুডেন্টের মনটা একটু খারাপ করে দিয়েছিল। এটা একটু কঠিন কোশ্চেন, তাই না? একদম সহজ, একদম। তোমরা ফেসবুকে ডিপি আপলোড করো না, বলো ডিপি, তাই না? এখানে তোমরা লিখবা ডি, এখানে লিখবা পি, ডিপি, হ্যাঁ ডিপি, বুঝো। আর মাঝখানে কি? এইচআইভি টিআইভি, এইচআইভি টিআইভি দুটাই কি মানে আইভিআইভি, তাই না? ব্যাস। এবার একটু দেখো, ডিতে কি? ডেঙ্গু, কি? ডেঙ্গু, ডেঙ্গু। পিতে কি? পোলিও,
এই দুটো তো আমরা জানি, এগুলো সবগুলো হলো মনে রাখবা গোলাকার ভাইরাসের উদাহরণ, গোলাকার ভাইরাসের উদাহরণ। এটা মূলত বায়োফার্স্টের চ্যাপ্টার 4 এর পড়া, মাইক্রো অর্গানিজম, ডেঙ্গু, পোলিও, মাঝখানে কি এইচআইভি টিআইভি, এভাবে মুখস্থ করা যায়। ডিপি আপলোড করলা আর মাঝখানে এইচআইভি টিআইভি, ঠিক আছে। এখন ভাইয়া এটা মুখস্থ করলেন, এখন আপনাকে কোশ্চেন দিছে নিচের কোনটি গোলাকার ভাইরাসের উদাহরণ নয়? সাবধান, হারপিস, ডেঙ্গু, পোলিও, এইচআইভি। ভাইয়া একটু দেখেন তো চারটা, ডেঙ্গু, পোলিও, এইচআইভি আসেন না হারপিস। তার মানে হারপিস কি? গোলাকার ভাইরাস না। হারপিস কি? গোলাকার ভাইরাস না। বেশ মুখস্থ দাগায় দিবা। আরে ভাই আমি তো পড়ছি, আমাকে তো সাকিব ভাই কিছুই না আগেই বলে দিছে ডিপি আপলোড করুন, মাঝখানে টিআইভি এইচআইভি, এগুলো হলো গোলাকার। নিচের কোনটি গোলাকার ভাইরাস নয়? ভাইয়া সাকিব ভাই তো এটা বলেই দিছে। আরে এটা হারপিস হবে। উত্তর কি হবে? হারপিস। এগুলো তো সবই গোলাকার। কতটা সহজ বায়োলজি, কতটা সহজ! তুমি যদি বুঝে নিজে ছন্দ রেখে দাগিয়ে প্র্যাকটিস করে এমসিকিউ দাগিয়ে এভাবে করে সুন্দর করে পড়ো, ঠিক আছে। আমাদের সেগমেন্টটা যদি এটা ভালো লাগে, গুচ্ছের 25টা এমসিকিউ আমি সলভ করে দিলাম, এটা যদি তোমার ভালো লাগে অবশ্যই একটা লাইক দাও, কমেন্ট করো যে ভাইয়া বুঝতে পারছি, কমেন্ট করো যে ভাইয়া এরকম এমসিকিউ সেগমেন্ট আরো দিলে অনেক ভালো হয়, ঠিক আছে। মনে রাখবো ভাইয়া 25টা এমসিকিউ তোমাদের আজকে করাইছি। এই 25টা এমসিকিউর মধ্যে 25টা তোমার 25 মিনিটের জীবনও হবে না। তুমি অবশ্যই একটা এমসিকিউ দেখবা, 4টা অপশন মিলাবা, তারপর বিভিন্ন জায়গায় দেখবা, দেখে তুমি গাইড বই উল্টাবা, বই, তারপর তোমার নিজেদের যে বইটা আছে আবুল হাসান সাহেব বই বা গাজী আজমল সাহেব বই, সেগুলো উল্টাবা। উল্টে মেলানোর পরই না তুমি মানে একটা করে সলভ করবে। এইভাবে করে 25 মিনিট হবে না। তুমি এই টপিকটার পিছনে প্রায় 1 ঘন্টা সময় দাও, 25টা এমসিকিউ সলভ করো, দেখবা তোমার মধ্যে বায়োলজি একটা ভালোবাসা আসছে। প্রত্যেকটা বই দাগিয়ে আনাচে কানাচে সব জায়গায় দাগিয়ে দেখো কত স্ট্যান্ডার্ড কোশ্চেন করছে তারা, কতটা সহজ কোশ্চেন করছে তারা। কিছু কোশ্চেন তোমার কাছে একটু আনকমন লাগতেই পারে, কারণ তুমি জিনিসটা পড়ো নাই। সো আমি তোমাদের কাছে একটু হোপ রাখবো, যারা জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা 2024-25-এর প্রশ্ন সমাধান বায়োলজি সেগমেন্টটা করলা তোমরা আজকে, সবাই ভালো একটা কিছু করো। যারা এইচএসসি লেভেল থেকে দেখছো তাদেরকেও শুভকামনা।